সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থা সুসংহত করতে হবে বললেন সেনা প্রধান। রাজশাহীগামী বাসে সেই রাতে ধর্ষণের শিকার হন এক নারী, সহযাত্রীর বক্তব্যে মিলল ঘটনার বর্ণনা। কার পকেটে গেল ইউএসএআইডির $29 মিলিয়ন, উন্মোচনের তাগিদ বিশ্লেষকদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছি আমি সাবির আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21শে চ্যানেলে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ও সুসংহত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। নতুন গবেষণা প্রতিষ্ঠান FSDS এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, স্বাধীনতার ৫ দশক পার হলেও দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব এখনও ঝুঁকির মুখে। ২৪শে অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে। মানিক শিকদারের রিপোর্ট। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর অর্থনৈতিক সমৃদ্ধি, জাতীয় নিরাপত্তা, গণতন্ত্রের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে আত্মপ্রকাশ করল গবেষণা সংস্থা ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, অর্থনীতিবিদ, গবেষক সহ মিডিয়া ব্যক্তিত্বরা। উদ্বোধনী বক্তৃতায় গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি বলেন, সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জিত হলেও এখনও লক্ষ্য পূরণ হয়নি। FSDS দেশের স্বার্থে কাজ করবে। Economic and security factors which in turn influence regional dynamics. It is vital to emphasize. আলোচনায় বক্তারা গত 15 বছরের দুঃশাসনের প্রসঙ্গ তুলে বলেন, আর যেন কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। When ideas grip the mind of the masses, it can become a great material force. Here, Bangladesh actually stands at a very historical and critical juncture. সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, দেশের বিভিন্ন বিষয় নিয়ে ভালো গবেষণা হলেও রাজনৈতিক দলের নেতাদের সম্পৃক্ততার অভাব দেখা যায়। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। অপার সম্ভাবনাকে কাজে লাগাতে জলসীমা ও স্থল সীমান্তের নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে। We need a very secure sea line of communication. That means we need to develop our navy. Do we have that? I don't think we have a secure sea line of communication. Without it, we'll starve to death. There will be no import, there will be no export. So is the case, we have to defend our territory. Unless we have a strong defense, you cannot implement your foreign policy. I'm sorry. বিভিন্ন গবেষণার আলোকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলো কার্যকরী উদ্যোগ নেবেন বলেও আশা প্রকাশ করেন সেনাপ্রধান। Whatever the good research that you do, whatever the outcome that you achieve, unless it is translated into action by the government. মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। বনশ্রীতে মোটরসাইকেলে এসে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে টাকা পয়সা নিয়ে গেছে দুর্বৃত্তরা। রাতে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে। স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারের পায়ে ৪টি গুলি লাগে। সময়ে তার কাছে থাকা সমস্ত টাকা পয়সা নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ৩টি মোটরসাইকেলে করে ৭-৮ জন লোক তার উপর হামলা চালায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে ধস্তাধস্তির এক পর্যায়ে গুলি করতে দেখা গেছে। দর্শক, ঘটনাস্থলে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিনহাজ, বনশ্রীতে এখন কি অবস্থা? আপনি তো ঘটনাস্থলে আছেন। সাবির, আপনাকে ধন্যবাদ। আসলে সাবির, ঘটনাটি ঘটে রাত 10টা 45 মিনিটে। আপনি যেমনটি সংবাদে বলেছেন যে আসলে দুইটি মোটরসাইকেল আসলে 5 জন লোক এসে
আপনার যে অলংকার জুয়েলার্সের মালিক আনোয়ার হোসেন, উনি যখন দোকান থেকে ওনার বাসায় ফিরেন, দোকানটি হচ্ছে বনশ্রী ডি ব্লক 5 নম্বর 4 নম্বর অ্যাভিনিউর মাঝখানে, আর ওনার বাসা হচ্ছে বনশ্রী ডি ব্লক 7 নম্বর রোডে। উনি যখন দোকান বন্ধ করে যখন উনি ওনার বাসায় আসেন, ঠিক তখনই ওনাকে ফলো করে কিন্তু দুইটি বাইকের 3 জন করে আর একটি বাইকে 2 জন করে 5 জন লোক কিন্তু ওনাকে ফলো করেন। উনি যখন ঠিক ওনার বাসার সামনে আসেন, আমি একবারে ঠিক যেই জায়গাটিতে আসলে ঘটনাটি ঘটে, আমি ঠিক মিনহাজ, মিনহাজ শুনতে পাচ্ছেন? দোকানে ছিল ফার্স্ট টাইম। আমার দোকান থেকে বের হয়ে যখন এই মিনহাজ শুনতে পাচ্ছেন? মিনহাজ, ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মিনহাজ বনশ্রী থেকে যুক্ত হয়েছিলেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। শুক্রবার রাতে ঢাকা রাজশাহী সড়কের ইউনিক রোড রয়্যালসের আমরি ট্রাভেলসের সাথে ডাকাতি হয়। সে সময় ধর্ষণের শিকার হন এক নারী। এ ঘটনায় 8 থেকে 9 জনকে আসামি করে মামলা করে নাটোরের বড়াই গ্রামের ওমর আলী। গ্রেফতার 3 জনের 2 জন আদালত 164 ধারায় জবানবন্দি দিয়েছেন, অপরজন 5 দিনের রিমান্ডে। দায়িত্বে অবহেলার দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী সাব ইন্সপেক্টরকে। ডাকাতির সময় ধর্ষণের বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য থাকলেও ওই বাসের এক নারী যাত্রী বক্তব্যে প্রমাণ মিলে সে রাতে এক নারী ধর্ষণের শিকার হন। ওখানে ফার্স্টে কিন্তু আমাকে ধরেছে মাথার পর একজন বন্দুক এই মানে পিস্তল, ছোট পিস্তল খেলনা কি ভালো বলতে পারবো না, পিস্তল ধরে আর একজন ছুরি এইভাবে উল্টা মুখ করে ধরে আছে কিন্তু আমাকে ধরে বলছে তোর কাছে কি আছে দে। আমার গলা চেন ছিল, লিলিল হাতে ছুরি ছিল, লিলিস লিয়ার পরে আমার ফোনটা তো ফার্স্টে লিছে, লিয়ার পরে আপনার হচ্ছে যে ওই টাকা ছিল 10,000, কিন্তু সাইড ব্যাগলে ওরা টাকা পায়নি। তারপরে মানে ওর মুখের অশ্লীল একটা ভাষা ছিল, মাথার চোদ্দ এখানে একটা থাপ্পড় মারার পর তোর কাছে টাকা আছে দিয়ে। তো টাকা আপনার প্রথমে কিন্তু দিইনি। তারপরে ধরেন যে এভাবে সবাক একজন এক না, তারপর আমাকে ওইভাবে ধরিয়া সামনে আছে, আমি যদি মানে কোনো লড়াচড়া করি বলে আমাকে ধরিয়ে আছে, আর পিছনে 8 জন, কিন্তু ডাকাত মোট 9 জন। পিছনে আমার হচ্ছে যে 6 নম্বর সিটে আপনি 6 নম্বর সিটে একটা মহিলা ছিল হিন্দু, আর একটা ছিল মুসলমান। আপনার কীর্তন গান করতো মহিলাটা, কীর্তনকালের শিল্পী, ওরা কীর্তন গান করতে গেছিল। তো ওর ভাই ছিল, ওর ভাইয়ের সাথে কিন্তু ওই মহিলাটা আপনার মানে ধর্ষিত শিকার হয়েছে। দর্শক, গাজীপুরের ভোগড়ায় স্টুডিওতে ছবি তুলতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন 5ম শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থী। অভিযোগে আটক করা হয়েছে স্টুডিওর কর্মচারী হাসানকে। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুরের ভোগড়া মধ্যপাড়া এলাকায় বাবা মায়ের সাথে ভাড়া বাড়িতে থাকেন ভুক্তভোগী শিক্ষার্থী। সন্ধ্যা 7টার দিকে স্টুডিও ঝিলিকে ছবি তুলতে যান ওই শিক্ষার্থী, তবে আধা ঘন্টা পরও বাড়ি ফিরে না যাওয়ায় স্টুডিওতে যান মেয়েটির বাবা। পরে তিনি তার মেয়েকে সেখান থেকে উদ্ধার করেন। শিক্ষার্থীর বাবার অভিযোগ, তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। বাসন থানার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আলী জানান, হাসানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সারা দেশে একের পর এক ধর্ষণ আর নারীর উপর সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। ইডেন, তিতুমির কলেজ সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ও ইউল্যাবের শিক্ষার্থীরা অবিলম্বে জড়িতদের বিচার দাবি করে। কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানায় তারা। সুমাইয়া খানের রিপোর্ট। প্রায় প্রতিদিনই দেশের সংবাদ মাধ্যমে উঠে আসছে এরকম ভয়াবহ সব খবর। হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের পাশাপাশি একের পর এক ঘটছে ধর্ষণের ঘটনা। জানমালের পাশাপাশি সম্ভ্রম নিয়েও উদ্বিগ্ন দেশের সব শ্রেণী পেশার মানুষ। এই অবস্থার অবসানে প্রতিবাদে সোচ্চার শিক্ষার্থীরা। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত সহ সারা দেশে ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ইডেন, তিতুমির কলেজ সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ও ইউল্যাবের শিক্ষার্থীরা। 24 ঘন্টা পার হয়ে
গিয়েছে আমরা দেখেছি রাষ্ট্র সেই সকল ধর্ষকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। যদি কোনো সুষ্ঠু বিচার না পায় তাহলে তারা রাস্তায় আবারও দাঁড়াতে বাধ্য হবে। যে অধ্যক্ষ আমাদের এই মুভমেন্ট, এই সমাবেশকে যে এক নজর দেখতে আসলেন না এবং তিনি কিনা উল্টে অভিযোগ করলেন যে আমরা কেন তার সাথে কথা বলে এই প্রোগ্রামটা আয়োজন করিনি। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী প্লেকার্ড নিয়ে প্রতিবাদ জানায়। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনের জনগণ নিরাপত্তা দিতে ব্যর্থ। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। আমরা এই নতুন বাংলাদেশে কোনো ধরনের ধর্ষণ, কোনো ধরনের বৈষম্য আমরা এখানে চাই না। আইন উপদেষ্টারা বসে আছেন, তাহলে এই যে চেয়ারে বসার তো কোনো মানে নাই। কেন বসে থাকবেন এখানে? আপনারা তো আমাদের নিরাপত্তা দেওয়ার জন্যই বসে আছেন। এ বিষয়ে প্রতিবাদ জানাতে চাওয়ায় ইডেন কলেজের শিক্ষার্থী সহ সাংবাদিকদের কাজে বাধা দেয়া হয়। পরে এ বিষয়ে প্রশ্ন করা হয় অধ্যক্ষকে। সাংবাদিকরা যখন বলেছে যে আমরা ঢুকতে চাচ্ছি, কিন্তু বলেনি কি প্রোগ্রাম নয়, আমাকে বলেছে যে আপনাদের এখানে প্রোগ্রাম আছে। নিজের ক্যাম্পাস থেকে যদি কোনো ধরনের সহযোগিতা সমর্থন না পায়, পরবর্তীতে তারা এই ধরনের মুভমেন্টগুলো করতে পারবে না। অবশ্যই তোমরা যত এই ধরনের প্রোগ্রাম করলে অবশ্যই আমার 100% সহযোগিতা পাবে। সহযোগিতা না পাওয়ার কোনো প্রশ্নই আসে না। গণমাধ্যম কর্মীরা নারীদের নিরাপত্তা কোথায় এমন প্রশ্ন রেখে জনগণের সার্বিকভাবে নিরাপত্তা দিতে না পারলে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। ধর্ষকদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি তাদের। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বাসে ধর্ষণের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা 3 জনে ধরে ফেলছি এবং যাদের কাজের অবহেলা ছিল তাদের কিন্তু আমরা অ্যাটাচ করছি এবং তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আর এই যে যেটা বললেন যে এরকম 2-1টা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে $29 মিলিয়ন সহায়তা দিয়েছে ইউএসএআইডি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এই তথ্যের সৃষ্টি হয়েছে আলোড়ন। বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবীরা ওই অর্থ ভোগকারী বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে সেই অর্থ প্রকৃত অর্থে কোন প্রতিষ্ঠান বা কার পকেটে তা সামনে আসা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। $9 million to strengthen the political landscape in Bangladesh. সম্প্রতি ট্রাম্প প্রশাসন ঢেলে সাজানোর পরেই বিশ্বজুড়ে ইউএসএআইডির অর্থায়ন বাতিল হয়। সেই রেশ ধরে বাংলাদেশও ভুক্তভোগী। আর রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে $29 মিলিয়ন অর্থায়ন করা হয়েছে বাংলাদেশে। খোদ ট্রাম্পের এই বক্তব্যে চলছে শোরগোল। And then we get $29 million from the United States government. There are 2 people working in that firm. 2 people. I think they're very happy. They're very rich. They'll be on the cover of a very good business magazine pretty soon for being great scammers. ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই তহবিল বাংলাদেশের এমন একটি ফার্ম পেয়েছে যেখানে মাত্র 2 জন কাজ করেন। ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির মতে ওই অর্থ পেয়েছেন সাংস্কৃতিক কর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থা, গণমাধ্যম ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবীরা। ডেমোক্রেসির উপরে অন্যান্য ফাউন্ডেশন কাজ করেছে, তাদেরকেও ইউএসএ টাকা দিয়েছে। তারা র্যাপারদেরকে টাকা দিয়েছে, কেউ কেউ আমি শুনেছি তারা আপনার তৃতীয় লিঙ্গের মানুষকে টাকা দিয়েছে শুনেছি, সেখানে কালচারাল প্রোগ্রাম করার জন্য। কিন্তু আমি ভালো করে জানি যে কালচারাল প্রোগ্রাম করে হাসিনাকে ফেলানো হয় নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে 2-1 নামও উঠে এসেছে। তার মধ্যে একজন হলেন মাইক্রো গভর্নেন্স রিসার্চ ইনিশিয়েটিভ MGR এর আইনুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক। তার প্রতিষ্ঠানের একটি ফেসবুক গ্রুপে কিছু কর্মতৎপরতার ছবিও আছে। তবে তিনি বলেন সরাসরি না, অন্য মাধ্যমে ইউএসএআইডির অর্থ তিনি পেয়েছেন। হয়তো আপনি বলবেন যে আমরা কিছু প্রোগ্রাম করি, সেটা হচ্ছে অন্য একটা অর্গানাইজেশন আছে যেটা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্রাল সিস্টেম, ওদের ফান্ডার হচ্ছে ইউএসআইডি, কখনো কখনো এটা এফসিডিউ। তো ওদের সাথে আমি পার্ট টাইম কনসালটেন্ট হিসেবে মাঝে মাঝে কাজ করি। তো যখন আমি কাজ করি তখন আমি ওদের লোগোটা ব্যবহার করতে হয়। তিনি দাবি করেন তার প্রতিষ্ঠানটি নিবন্ধিত নয়। নিবন্ধিত না হওয়ার পরও তিনি বাইরের অর্থায়নে কাজ করেন কিভাবে? ইউএস গভর্নমেন্টের ফান্ড ইউএস অর্গানাইজেশন গুলো পায়, তারা বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে এগুলো আবার তাদের ছোট ছোট বিভিন্ন অর্গানাইজেশন কিংবা প্রোগ্রাম বা কনসালটেন্ট তাদের মাধ্যমে এগুলো ডিসবার্স করে। মানে আমাদের পক্ষে পাওয়া সম্ভব না এটা। মার্কিন প্রশাসনকে এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতে চিঠি দেবার পরামর্শ দিয়েছেন এই কূটনীতিক। প্রফেসর ইউনুস লেভেলে উনি এটা এলন মাস্কের সঙ্গে ওনার খুব ভালো আছে,
হ্যাঁ, একটা চিঠি যদি ট্রাম্পকে লেখা হয় যে এরকম আমরা ইনভেস্টিগেট করছি, তুমি যেটা বলেছো, এবং এরকম যদি সত্যি হয় তো বাংলাদেশ অ্যাকশন নেবে। জাতীয় স্বার্থে এই অর্থায়নে সুবিধাভোগীদের সামনে আনা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। Against this misuse of fund. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। গুঞ্জন উঠলেও এখনো পদত্যাগ করেননি অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গাড়ি নিয়ে যমুনায় যান নাহিদ ইসলাম। এরপরই তার পদত্যাগের গুঞ্জন ওঠে। এ বিষয়ে যোগাযোগ করা হলে 21 টেলিভিশনকে নাহিদ জানান পদত্যাগ করেননি। নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য সম্প্রতি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তবে ঠিক কবে তিনি পদত্যাগ করবেন তা এখনও নিশ্চিত হয়নি। এর সাথে শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থা সুসংহত করতে হবে বললেন সেনাপ্রধান। রাজশাহীগামী বাসে সেই রাতে ধর্ষণের শিকার হন এক নারী, সহযাত্রীর বক্তব্যে মিলল ঘটনার বর্ণনা। কার পকেটে গেল ইউএসএআইডির $29 মিলিয়ন, উন্মোচনের তাগিদ বিশ্লেষকদের। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।